রাইতামণি তাড়াতাড়ি আসো তো বাবা। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাঝখানে একটা ক্লাস গ্যাপ হয়ে গেছে, ব্যস্ততার জন্য নিতে পারিনি। তো আজকে আবার ক্লাস শুরু করছি। আমরা অষ্টম অধ্যায়ে শেষের দিকে পড়ছিলাম। আমরা শেষ ক্লাসে চিত্র অঙ্কনে প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু রেখে যে প্রতিবিম্বের যে অবস্থান, আকৃতি, প্রকৃতি, বিন্যাস হয় সেটা দেখছিলাম। আজকে শেষের তিনটা দেখব। তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমাদের প্রথম আজকে প্রশ্ন 4 নাম্বার, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে। লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে আমরা শেষ দিন যেটা পড়িয়েছিলাম, লক্ষ্যবস্তু রেখেছিলাম বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে রাখলে বিম্ব বক্রতার কেন্দ্রেই হয়, বিম্ব লক্ষ্যবস্তুর সমান হয়, প্রকৃতি সদ এবং উল্টো হয়। এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে রাখবো। তাহলে আমরা আগে কি উত্তল দর্পণ আঁকি। এটা হলো আমার উত্তল দর্পণ। তার মানে এটা নিলাম আমি কি এফ নিলাম, আর এটা হলো আমার সি, আর এটা হলো আমার পি। তার মানে এটা আমার মেরুবিন্দু, এটা বক্রতার কেন্দ্র, আর এটা প্রধান ফোকাস। তার মানে আমরা আজকে লক্ষ্যবস্তু রাখবো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে। এই প্রধান ফোকাস, এই বক্রতার কেন্দ্র, লক্ষ্যবস্তু রাখবো তার মধ্যে। এভাবে লক্ষ্যবস্তু রাখবো, লক্ষ্যবস্তু যেন প্রধান অক্ষের উপরে লম্ব হয়, লক্ষ্যবস্তু যেন প্রধান অক্ষের উপরে লম্ব হয়, অর্থাৎ এই কোণটা যেন 90 ডিগ্রি হয়। এবার আমরা তিনটি নিয়ম শিখেছিলাম। নিয়ম তিনটি শিখে আমরা ইতিপূর্বে তিনটি ছবি এঁকেছিলাম। সেখানে পড়েছিলাম লক্ষ্যবস্তু থেকে কোন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কোন দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে।
প্রধান ফোকাস দিয়ে গেলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আরেকটা শিখেছিলাম বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাবে। তাহলে আমরা আজকে 2 নম্বর নিয়ম কাজে লাগাইলাম। আলোক প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি দর্পণের উপর এসে পড়ল। প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরাল মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, লম্ব দূরত্ব সমান রেখে বা সমদূরত্ব বজায় রেখে যদি দুটি সরলরেখা চলে তাকে সমান্তরাল সরলরেখা বলে। তাহলে এই লক্ষ্যবস্তু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপর পড়ল। তাহলে দর্পণে সব সময় আলোর প্রতিফলন হয়। এবার আমরা দেখব প্রতিফলন হয়ে আলোকরশ্মি কোন পথে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। গেল প্রধান ফোকাস দিয়ে, এটাকে আরো বাড়িয়ে রাখো। তার মানে প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আসলো সমান্তরাল, গেল প্রধান ফোকাস দিয়ে। এবার একটি আলোকরশ্মি আসছে প্রধান ফোকাস দিয়ে। একটি আলোকরশ্মি কোন পথে আসলো? প্রধান ফোকাস দিয়ে আসলো। প্রধান ফোকাস দিয়ে আসলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। গেল প্রধান অক্ষের সমান্তরাল। সমান্তরালে সে এই পথে আসলো। তাহলে প্রতিফলিত রশ্মি দুটা মিলিত হলো এই বিন্দুতে। এখান থেকে এবার প্রধান অক্ষের উপরে লম্ব আঁকো। তাহলে এটা হয়ে গেল আমার বিম্ব। তাহলে এবার এই জিনিসটা খেয়াল করো, এখানে এই দুটি রশ্মি হলো আপতিত রশ্মি আর এই দুটো হলো প্রতিফলিত রশ্মি। দর্পণে আপতিত হয়ে দর্পণে বাধা পেয়ে যে রশ্মি ফিরে আসে সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে লম্ব আঁকলে বিম্বের দৈর্ঘ্য পাওয়া যায়। বিম্বের দৈর্ঘ্য পাওয়া যায়। এবার আমরা লিখব 1 নাম্বার বিম্বের অবস্থান। বিম্বের অবস্থান তার মানে বিম্বটা কোথায় সৃষ্টি হয়েছে? 2 নাম্বার হলো বিম্বের প্রকৃতি। 3 নাম্বার হলো বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি। 4 নাম্বার হলো রৈখিক বিবর্তন। 4 নাম্বার হলো রৈখিক বিবর্তন। এবার এখানে খেয়াল করো, এটা হলো আমার লক্ষ্যবস্তু আর এটা হলো আমার বিম্ব। এটা হলো আমার বক্রতার কেন্দ্র আর এটা হলো আমার প্রধান ফোকাস। তাহলে ছবি দেখে আমাকে বলতে হবে, মুখস্থ না, আমাকে ঘটনা দেখে লিখতে হবে বিম্বটা কোথায় হয়েছে, এই জায়গাটার নাম কি এখানে লিখব। বিম্বের অবস্থান মানে বিম্বটা কোথায় সৃষ্টি হয়েছে। 2 নাম্বার বিম্বের প্রকৃতি বলতে বোঝায় বিম্ব বাস্তব না অবাস্তব, সোজা না উল্টা। আকৃতি বলতে বোঝায় বিম্বের দৈর্ঘ্যটা লক্ষ্যবস্তুর তুলনায় বড় না ছোট। বড় না ছোট। বড় হলে বলবো বিবর্তিত, ছোট হলে বলবো কর্বিত। রৈখিক বিবর্তন নির্ভর করে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্যের উপর। যদি বিম্বের দৈর্ঘ্য ছোট হয় তাহলে রৈখিক বিবর্তন হবে 1 এর চেয়ে কম। যদি সমান হয় তাহলে রৈখিক বিবর্তন হবে 1।
আর যদি বিম্বের দৈর্ঘ্য বিম্বের আকৃতি বড় হয় তাহলে রৈখিক বিবর্ধন হবে 1 এর চেয়ে বেশি। চারজন কানেক্টেড আছো মাশাআল্লাহ। কতক্ষণ আগে দেখেছিলাম কত 7 জন। আচ্ছা, যারা কানেক্টেড হয়েছো লেখা ছবি একদম ক্লিয়ার দেখা যায় কিনা বলো তো? লেখা ক্লিয়ার দেখা যায়? ওকে ফাইন। তাহলে বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে। বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। অসীমের মধ্যে বিম্বের প্রকৃতি হবে সৎ ও উল্টো। বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। বিবর্ধিত। আর রৈখিক বিবর্ধন হবে m greater than 1। m greater than 1। m greater than 1 মানে m এর মানটা হবে 1 এর চেয়ে বড়। এবার দেখো, এটা হলো আমার বক্রতার কেন্দ্র আর এই দিকে হলো যতদূর যাওয়া যায় সেইটা হলো অসীম। তাহলে বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যবর্তী যে কোনো জায়গায়। বিম্বের প্রকৃতি হবে সৎ ও উল্টো। তোমাকে আমি শিখিয়েছিলাম এটা হলো আমার প্রধান অক্ষ। লক্ষ্যবস্তু প্রধান অক্ষের যে পাশে থাকে বিম্ব যদি বিপরীত পাশে হয়। লক্ষ্যবস্তুর প্রধান অক্ষের যে পাশে থাকে বিম্ব যদি প্রধান অক্ষের বিপরীত পাশে হয় তাহলে সব সময় সৎ ও উল্টো হবে। সব সময় সৎ ও উল্টো হবে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি এটার তুলনায় এটা বড়, তার মানে বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। যদি এখানে বিবর্ধিত হয় এখানে সারা জীবন m গ্রেটার দেন হবে। বিবর্ধিত হলে m সব সময় কি হবে? গ্রেটার দেন হবে। তাহলে এটা আমাদের 4টা বিষয় লিখলাম। যদি শুধু বর্ণনা আসতো যে এটা রশ্মি চিত্রের মাধ্যমে বর্ণনা করো তাহলে আমি বলতাম যে m p এবং m প্রাইম একটি সমভুজ অবতল দর্পণ p উহার বেরূপ, c বক্রতার কেন্দ্র, a প্রধান ফোকাস। এটার একটা নাম দিতাম যে pq একটি লক্ষ্যবস্তু। pq লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে m বিন্দুতে আপতিত হলো এবং m এটার একটা নাম দিতাম, মনে করো এটা নাম দিলাম pq আর এটা হলো p প্রাইম q প্রাইম। তাহলে বলতাম m বিন্দুতে আপতিত হলো, m বিন্দুতে আপতিত হয়ে mq পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। q বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে m প্রাইম বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে m প্রাইম এবং q প্রাইম বরাবর প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মিদ্বয় q প্রাইম বিন্দুতে ছেদ করলো। q প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর p প্রাইম q প্রাইম লম্ব আঁকে। তাহলে p প্রাইম q প্রাইমই হবে p এবং q এর বাস্তব বিম্ব। ঠিক এইভাবে বর্ণনা দিতে হবে। বর্ণনা দিয়ে এই 4টি বৈশিষ্ট্য লিখে দেব। 4 থেকে 8 হয়েছে, আবার একজন চলে গেছে। ওকে ফাইন। আব্দুল কাইয়ুম কে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? তাহলে সবাই লেট।
আচ্ছা ঠিক আছে, এখন আরও একজন চলে গেছে, ওকে ফাইন। এবার আমরা 5 নম্বরে যাব। দেখো 5 নম্বরটা কি? আগে 4 নম্বরে লক্ষ্যবস্তু রেখেছিলাম বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে। এবার বস্তু রাখবো প্রধান ফোকাসের মধ্যে। লক্ষ্যবস্তু কোথায় রাখবো? প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে। তাহলে এগুলো মুছে দিলাম। পরেরটা কি হয় দেখি। এবার একটি অবতল দর্পণ আঁকো। তাহলে আমি একটি অবতল দর্পণ অঙ্কন করলাম। এবার আমি এফ এবং সি নির্ণয় করব। এফ নির্ণয় করে রাখলাম। এবার আমি লক্ষ্যবস্তু রাখলাম প্রধান ফোকাসের মধ্যে। লক্ষ্যবস্তু কোথায় রাখলাম? প্রধান ফোকাসের মধ্যে। এটা হলো আমার মেরুবিন্দু। এবার আমি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নিলাম। প্রধান অক্ষের সমান্তরাল মানে একেবারে কাটায় কাটায় সমান্তরাল হতে হবে, না হলে দুটো চিত্র মিলবে না। প্রয়োজনে তুমি কম্পাস দিয়ে মেপে নিবে। এবার প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে যাবে প্রধান ফোকাস দিয়ে। প্রধান ফোকাস দিয়ে গেল, আসলো এই পথে, গেল এই পথে। এবার আরেকটা নিলাম বক্রতার কেন্দ্র বরাবর। কোন বরাবর নিলাম? বক্রতার, এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। বক্রতার কেন্দ্র বরাবর নিলাম। এবার এটা দেখো, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো আরেকটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর এসে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে গেছে। গেছে এই পথে, আবার আসছে এই পথে। এটা 1 নাম্বার নিয়ম, আর এটা হলো 2 নাম্বার নিয়ম। এবার এই আলোক রশ্মি দুটো যদি এদিকে বাড়তে থাকে, কখনোই মিলিত হবার কথা নয়। এখন এই দুটা যেতে যেতে অসীমে যাবে। অসীমে গিয়ে ঘটনাটা কি ঘটবে আমাদের জানা নেই। তাহলে আমরা লিখব বিম্বের অবস্থান হবে অসীমে। বিম্বের অবস্থান হবে অসীমে। বিম্বের প্রকৃতি হবে সদ ও উল্টো। সদ ও উল্টো অথবা অসৎ ও সোজা। অসৎ ও সোজা। বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্তিত। অত্যন্ত বিবর্তিত। আর রৈখিক বিবর্তন হবে f greater than very very greater than 1। f very very greater than 1 কি m greater than 1। এবার এখানে দেখো
তাহলে দেখো বিম্বের অবস্থান হবে অসীমে, বিম্বের প্রকৃতি হবে সদ ও উল্টো অথবা অসৎ ও সোজা। এখানে একটু ব্যাপারটা দেখো, এই যে এখানে লিখছি সদ উল্টো অথবা অসৎ সোজা, এই যে আলোকরশ্মি দুটো এই পথে যাচ্ছে, এটা বাস্তবে কোনো মিলার সম্ভাবনা নাই, কারণ এটা সমদূরত্ব বজায় রেখে যাচ্ছে। কিন্তু অসীমে গেলে ঘটনা কি করবে তোমার বা আমার জানা নাই, অজানা দেখে লিখছি সদ ও উল্টো, যদি সদ হয় তাহলে অবশ্যই উল্টো, অথবা লিখছি অসৎ ও সোজা, যদি না মিলে তাহলে অসৎ হলে অবশ্যই সোজা হবে। এখানে দুটি বিষয় অজ্ঞাত, আমি জানি না কি ঘটবে অসীমে গেলে, অসীমের ঘটনা তোমার বা আমার জানার কথা নয়, সেই জন্য কি ঘটবে সবকিছু লেখা রাখছি। ভুলেও এখানে এবং দিও না, এবং দিলে কি হয় সৎ উল্টো হবে অসৎ সোজা, কখনই সৎ এবং অসৎ একসাথে ঘটতে পারে না, সোজা এবং উল্টা একই সাথে ঘটার কোনো সম্ভাবনা নেই, সুতরাং এখানে এবং কখনই হবে না, অথবা হবে। আর এটা হবে অত্যন্ত বিবর্ধিত, কিভাবে দেখো, এটা যদি বাড়তে থাকে আর এটা যদি বাড়তে থাকে, এভাবে তুমি যদি 500 কিলোমিটার যাও তাহলে দেখো এই রশ্মিগুলো এদিক থেকে কত বড় হবে, তার মানে বিম্বের দৈর্ঘ্যটা হবে অত্যন্ত বিবর্ধিত, আর রৈখিক বিবর্ধনটা হবে তখন একের চেয়ে বহু গুণ বড়, এই জন্য দিয়েছি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। এবার অবতল দর্পণের ক্ষেত্রে সর্বশেষ চিত্র, সেটা হলো লক্ষ্যবস্তু রাখবো P এবং 1 এর মধ্যে। তাহলে এটা মুছে দিলাম, এটা কি উঠানো হয়েছে তোমাদের? দেখো তো উঠানো হয়েছে কিনা। কি লেখাটা ক্লিয়ার না? জান্নাতুল ফেরদৌস, লেখাটা ক্লিয়ার কি? আমাকে একটু জানাও তো লেখাটা ক্লিয়ার কিনা। আমি তো এখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ার দেখতেছি, একটু জানাও লেখাটা ক্লিয়ার কিনা। ওকে ফাইন। এবার সর্বশেষ লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, মেরুর মধ্যে রাখবো, তাহলে এইগুলো চেঞ্জ হতে থাকবে। এবার দেখো এটা হলো আমার F আর এটা হলো C। এবার আমি বস্তু রাখবো F এবং P এর মধ্যে, F এবং P এর মধ্যে, আগে রাখছিলাম F এর মধ্যে, এবার রাখবো F এবং P এর মধ্যে, তার মানে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। নিয়মটা কি? আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, যাবে প্রধান ফোকাস দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে যাবে প্রধান ফোকাস দিয়ে, গেল প্রধান ফোকাস দিয়ে, তাহলে আসলো এই পথে, গেল এই পথে, আরেকটা আসলো বক্রতার কেন্দ্র বরাবর, গেল বক্রতার কেন্দ্র বরাবর, আসলো বক্রতার কেন্দ্র বরাবর, গেল বক্রতার কেন্দ্র বরাবর, এই পথে আসছে,
এই পথে ফিরে গেছেন। এবার খেয়াল করুন, আলোক রশ্মি দুটো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আলোক রশ্মি দুটো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তার মানে এই দুটি রশ্মি এদিকে গেলে যত দূরে যাবে তত দূরে সরে যাবে, তার মানে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি, পিছনের দিকে যদি বর্ধিত করি, দেখো তো তাহলে তারা মিলিত হয় কিনা। তাহলে তারা দেখা যায় যে এখানে গিয়ে মিলছে, তার মানে আলোক রশ্মি পিছনে বর্ধিত করলে দর্পণের বাইরে কোন এক বিন্দুতে মিলিত হয়, তাহলে বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, বিম্বের প্রকৃতি হবে অসৎ ও সোজা। অসৎ সোজা আকৃতি হবে বিবর্তিত, বিবর্তিত, আর এটা হবে m greater than 1। এবার দেখো এখানে লক্ষ্যবস্তু প্রদানকের যেই পাশে বিম্ব সেই পাশে, লক্ষ্যবস্তু প্রদানকের যে পাশে বিম্ব সেই পাশে, লক্ষ্যবস্তু এবং বিম্ব প্রদানকের একই পাশে হলে বিম্ব সবসময় হবে অসৎ সোজা, এবং এটার তুলনায় এটা বড় সেজন্য লিখেছি বিবর্তিত। এখানে বিবর্তিত হলে রৈখিক বিবর্তন হবে m less than 1, আর এটা হবে দর্পণের পিছনে। যতগুলো করলাম সবগুলোতে দেখলাম বাস্তব ও উল্টো, আর এটা হয়েছে অবাস্তব ও সোজা। এবার আমরা 6টা জিনিস একসাথে যদি দেখি, প্রথমে আমার লক্ষ্যবস্তু অসীমে থাকলে বিম্ব হয়েছিল প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু যত দূরে থাকে বিম্ব তত নিকটে হয়। এরপরে ছিল বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে আমার বিম্ব হয়েছিল প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে। লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব বক্রতার কেন্দ্রে হয়, বিম্ব লক্ষ্যবস্তুর সমান হয়। লক্ষ্যবস্তু C এবং F এর মধ্যে থাকলে বিম্ব C এর বাইরে হয়। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে বিম্ব অসীমে হয়, আর লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে থাকলে বিম্ব দর্পণের পিছনে হয়, অবাস্তব হয়, সোজা হয়। তার মানে আমরা আগে তিনটা পড়েছি, আজকে তিনটি পড়লাম। তার মানে আমাদের অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতির যে পরিবর্তন হয় তা আমরা চিত্র এঁকে দেখতে পেলাম এবং বর্ণনা করতে পারলাম। তাহলে আমরা পরের দিন এর নতুন অংশ থেকে শুরু করব। আজকে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।